শ্রদ্ধাভাজন সভাপতি এবং মান্যবর উপস্থিত লেখক সবাইকে শুভেচ্ছা জানাই। হলুদ সাহিত্যের ছল এদিক থেকে ওই সম্পাদনা এবং সুশৃঙ্খল ভাবে বের করা প্রকাশ করার একটা মুন্সিয়ার বইয়ের সূচিপত্রের মধ্যে দৃশ্যমান। সাহিত্য, চিন্তা, ভাষা, মহামারী ও যুদ্ধ, এই 4 ভাগে 8টা প্রবন্ধ। সাহিত্য অংশে দেখতে পাচ্ছি হলুদ সাহিত্যের ছল চাতুরী, যেটা নাম প্রবন্ধ, সেটা আছে। আরেকটা আছে অভিবাসী সাহিত্য, উত্তর ঔপনিবেশিক, এখানে উপনিবেশিক আছে, ঔপনিবেশিক হলে ভালো হবে, উত্তর উপনিবেশিক সাহিত্যের নতুন অধ্যায়। এই দুটো প্রবন্ধ আছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ চিন্তায় আছে সিদ্ধান্তের স্বাধীনতা এবং মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার আপেক্ষিকতা, এই জায়গাটা। তৃতীয় অংশ ভাষা, এটাতে আছে একটা প্রবন্ধ গুহালিপি থেকে প্যাপিরাস, ছাপাখানা থেকে সামাজিক মাধ্যম। আর একটা প্রবন্ধের নাম ভাষা বিবর্তন, উপনিবেশ ও আধিপত্যের প্রভাব। শেষ অংশে আছে মহামারী ও যুদ্ধ শিরোনামে 2টি প্রবন্ধ, একটা যুগে যুগে মহামারী ও পৃথিবী পরিবর্তন, আর একটা যুদ্ধ ও বাণিজ্য। এই মোট 8টা প্রবন্ধের একটা সংকলন। ভূমিকায় লেখক এই বিষয়ে খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন যে 8টা প্রবন্ধ এক মলাটের ভিতরে কি যুক্তিতে সন্নিবেশিত হচ্ছে। তিনি বেশি দাবি করেন না, কিন্তু বলছেন যে একটা ভিতরগত সংযোগ এবং সম্পর্ক আছে, যেটা একটা বইয়ের মধ্যে থাকতে পারে। এই চিন্তাটাও আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে, কারণ অন্তত আমাদের দেশে, বাংলাদেশে আমরা বইয়ের নামে প্রবন্ধ সংকলন আচ্ছা দেখতে পাচ্ছি, ঠিক বই হয়ে ওঠে না বেশিরভাগ বই। এই বইয়ের মধ্যে অন্তত লেখকের দেখা যাচ্ছে সেই ধরনের একটা চিন্তা ছিল যে একটা বইয়ের মধ্যে এই বিচ্ছিন্ন প্রবন্ধগুলো একত্র করার যুক্তি কি, তিনি খোলাসা করে বলেন না, কিন্তু আমি একটা যুক্তি পেয়েছি। সেই যুক্তিটা হলো এই বইয়ের লেখাগুলো বর্তমান মনতা। আমি এই বিষয়ে পরে একবার কথা বলবো যে প্রত্যেকটা প্রবন্ধ যেটা বিচিত্র বিষয় লেখা, কিন্তু তার প্রত্যেকটা দিয়ে একটা বর্তমান যাপিত জীবনের সঙ্গে বর্তমান যে স্থান এবং কালের মধ্যে লেখক অবস্থান করছেন তার সঙ্গে একটা সম্পর্ক আছে। এই যে বর্তমানতা, এটা তার লেখার কাঠামোকেও প্রভাবিত করেছে। প্রত্যেকটা প্রবন্ধের কাঠামোর মধ্যে একটা সাদৃশ্য আছে। তিনি বাস্তবতা থেকে প্রশ্ন উত্থাপন করেছেন, প্রশ্ন তুলেছেন এবং তার নিরিখে অতীতে গেছে। মানে প্রত্যেকটা 8টা প্রবন্ধের মধ্যে এই একটা কাঠামোগত মিল আছে। এবং তিনি কিছু নির্ভরযোগ্য টেক্সট খুঁজে বের করেছেন, যেগুলোর ভিত্তিতে তিনি অতীত থেকে বর্তমান পর্যন্ত এই একটা লম্বা সময় অল্প কথায় নির্ভরযোগ্য ভাবে বলতে পারেন এরকম টেক্সট খুঁজে বের করেছেন এবং তারপর তার সিদ্ধান্ত জানিয়েছেন, বা বর্তমানের সাথে তার যে সম্পর্ক সেটার ব্যাপারেও তিনি কথা বলেছেন। গঠনের দিক থেকে আমরা বলবো যে এই প্রবন্ধগুলোকে আমরা ঠিক যেটাকে অ্যানালিটিক্যাল বলে সেটা বলবো না, বিশ্লেষণাত্মক নয়। এটা প্রধানত বর্ণনামূলক এবং আরো ভালোভাবে বলতে হবে পরিচয় করামূলক, এবং তার সঙ্গে আবশ্যিকভাবে যুক্ত হয়েছে সর্বত্র না হলেও অন্তত প্রবন্ধের কোন না কোন জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে শুরুতে, প্রস্তাবনা এবং শেষে, সিদ্ধান্তে, সেখানে তার নিজের অবস্থান এবং অস্তিত্ব, এটা প্রকাশ, এটা যুক্ত হয়েছে। এবং বলতেই হয় যে হুমায়ুন কবিরের ক্ষেত্রে এই অস্তিত্বটা ঠিক ব্যক্তিগত নয়, এটা একটা সামষ্টিক। এই সামষ্টিকতা মানে 10 মিলে আমরা যে জীবন যাপন করি স্থান এবং কালের একটা বিচিত্র বিশাল প্রেক্ষাপটের মধ্যে, তার মধ্যে যে সামষ্টিকতা, সেই অস্তিত্বটাই তার জিজ্ঞাসা এবং তার সিদ্ধান্তের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করেছে। তো প্রবন্ধের এই কাঠামোগুলো আবার হচ্ছে যে 8টা প্রবন্ধের মধ্যে মোটামুটি একই রকম। এটা তার একটা লেখা, প্রবন্ধ লেখার শৈলীগত চরিত্র বলতে পারি আমরা। যে বর্ণনাটা দিলাম প্রবন্ধের কাঠামোগত,
সেটা সূত্রেই আমরা বুঝতে পারি যে তার গদ্য হবে বর্ণাত্মক এবং তার গদ্যের মধ্যে একটা একাডেমিক ধাঁচ আছে, কিন্তু একাডেমিক লেখার যে বদ্ধতা সেটাকে তিনি অতিক্রম করার বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি তার যে কাঠামোবদ্ধতাকে যেন কাঠামোবদ্ধতা যেন পাঠকের জন্য পীড়াদায়ক না হয়ে ওঠে এই ব্যাপারে সতর্ক ছিলেন। ফলে এক ধরনের মাঝামাঝি রূপ দাঁড়িয়েছে। এটা একাডেমিক ধাঁচ আছে, কিন্তু সেটা পুরোপুরি একাডেমিক প্রবন্ধ করা যাবে না। কিন্তু যারা নির্ভরযোগ্য তথ্য উপাত্তের একটা ভিত্তির মধ্যে কতগুলো বলা হয় এই ব্যাপারে খুব সচেতন, এরকম একটা ভঙ্গি আছে প্রবন্ধের ধাঁচের মধ্যে এবং গদ্যের ভঙ্গির মধ্যে। বলতে হবে যে তিনি কাঠামো এবং গদ্যের মধ্যে কাঠিন্য বর্জন করেছেন, যেটাকে আমরা জটিলতা বলতে পারি ভাষার দিক থেকে কিংবা গঠনের দিক থেকে, সেটা বর্জন করেছেন। এবং রেফারেন্স ও যুক্তি তিনি সংযুক্ত করেছেন প্রবন্ধের ভিতরে কিছুটা, এবং তার বেশিরভাগ তিনি চালান করে দিয়েছেন শেষে একটা লম্বা গ্রন্থপঞ্জিতে। আমরা আন্দাজ করতে পারি গ্রন্থপঞ্জি পড়ে যে তিনি ওই গ্রন্থপঞ্জি থেকে কোন কোন বই থেকে কি কি অংশ বার করেছেন, এটা একটা আন্দাজ প্রবন্ধ থেকে পাওয়া যায়। কিন্তু প্রবন্ধের ভিতরে প্রচুর পরিমাণে রেফারেন্স দিয়ে তিনি এটাকে কর্মকৃত করেন। এই দিক থেকে আরেকটা কথা বলতে হয় যে তার প্রবন্ধের যে সংশ্লিষ্ট বিষয়ের রেফারেন্স গুলো ব্যবহৃত হয়েছে সেগুলো নির্ভরযোগ্য। তিনি প্রচুর পরিমাণে রেফারেন্স ব্যবহার করেছেন তা নয়, কিন্তু কোনো একটা বিষয় ধরা যায় তিনি মুদ্রণ শিল্পের বিকাশ সম্পর্কে একটা অংশ লিখছেন। এই মুদ্রণ শিল্পের বিকাশ সম্পর্কে তিনি 10টা বই ব্যবহার করেছেন তা নয়, বরং তিনি বেছে নিয়েছেন একটা বা দুইটা বই যেগুলো ইউনিভার্সালি এই বিষয়ে নির্ভরযোগ্য রেফারেন্স। ওই বই অবলম্বন করে তিনি তার একটা নির্ভরযোগ্য বিবরণী তৈরি করেছেন। এটা বেশ পাঠকের জন্য উপকারী হয়েছে, কারণ একদিকে তার যে পড়াটা তিনি দিচ্ছেন সেটা যেমন নির্ভরযোগ্য হয়েছে, ঠিক তেমনি যে পাঠক পড়তে চায় সেই বিষয়ে একটা আকর বইয়ের সন্ধান এবং তার বর্ণনা পদ্ধতি সম্পর্কে খানিকটা হদিশ করে। ধরা যাক অভিবাসী সাহিত্য সম্পর্কে তিনি লিখেছেন, তখন তিনি অভিবাসী কথাটার যে উৎপত্তি এবং তার যে বিভিন্ন ধরনের ব্যবহার, বিশেষভাবে তিনি যখন লিখছেন তার একটা চোখ সবসময় রয়ে গেছে আমেরিকায় প্রবাসীরা যেখানে বসবাস করে এবং প্রধানত বাঙালি কমিউনিটি, তার চোখ রয়ে গেছে। এখানে আগেই বলেছি যে তিনি তার লেখাগুলোতে খুব প্রবলভাবে না হলেও অস্তিত্ব সম্পর্কে সচেতন। ফলে অভিবাসী সম্পর্কে তিনি যখন লিখছেন, অভিবাসী সাহিত্য সম্পর্কে যখন লিখছেন, তখন তিনি তার যে বাস্তবতার মধ্যে তিনি বসবাস করেন, যে বাঙালি কমিউনিটি আমেরিকায় কয়েক প্রজন্ম পার করছে এবং তার মধ্যে একটা অভিবাসী সাহিত্য গড়ে ওঠার নানান লক্ষ্য এবং তার আলোচনা তিনি দেখছেন চারপাশে, তখন সেই উপলক্ষে তিনি প্রবন্ধ লিখছেন। এবং লেখার সময় তিনি অভিবাসী, অভিবাসন, অভিবাসী সাহিত্য এই ব্যাপারেও একটা তালিকা তৈরি করছেন, তিনি একটা বিবরণ দিচ্ছেন। এই বিবরণটা তিনি কিন্তু বিভিন্ন নির্ভরযোগ্য বই থেকে সংগ্রহ করছেন। ফলে একদিকে তার নিজের বিবরণটা নির্ভরযোগ্য হচ্ছে, অন্যদিকে কেউ যদি চায় যে তিনি এই বিষয়ে কিছু পড়াশোনা করবেন তাহলে তিনি কিছু বইয়ে হদিশও তিনি পেয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা যেমন খুব বেশি প্রয়োজনীয় ছিল এবং তিনি সেটা রক্ষা করেছেন গুহা লিপি থেকে একেবারে আজকের সামাজিক মাধ্যম পর্যন্ত তিনি যে একটা পরম্পরা টানলেন। তিনি প্রচুর লম্বা ইতিহাস বর্ণন করতে পারবেন না, সে সুযোগ একটা প্রবন্ধের মধ্যে নাই। তিনি তাকে নির্ভরযোগ্য বিবরণটা তৈরি করতে হবে সংক্ষেপে, তখন তিনি ওই বইগুলো আশ্রয় নিয়েছেন। যুদ্ধ ও বাণিজ্য নামে যে প্রবন্ধ, সেই প্রবন্ধের জন্য খুব জরুরি ছিল, কারণ এটাকে যৌক্তিকভাবে উপস্থাপন করার জন্য তার দরকার ছিল প্রচুর তথ্য উপাত্ত, এবং সেই তথ্য উপাত্ত যেন যথার্থভাবে উৎপাদিত বই থেকে তিনি সংগ্রহ করতে পারেন এই বিষয়ে তিনি যথেষ্ট পরিমাণ সতর্ক করছিলেন, এবং তিনি সে ধরনের নির্ভরযোগ্য বই থেকে উপাদানগুলো সংগ্রহ করছেন। আমি এই প্রবন্ধ 8টা প্রবন্ধের তার যে গঠন কৌশল, তার যে লেখার পদ্ধতি, তার যে রেফারেন্স লেখার পদ্ধতি, তার গদ্য এবং তার কাঠামো সম্পর্কে একটা পরিচয় দিলাম। এখন আমরা যদি এই প্রবন্ধগুলো সম্পর্কে সামগ্রিক কিছু আলাপ করতে চাই, তাহলে আমি আবার একদম প্রথম প্রসঙ্গটাতে ফিরে যাব, যে প্রত্যেকটা প্রবন্ধের যে ভিতরকার মিল সেটা হলো তার বর্তমান মনটা, প্রেজেন্টনেস। এটা আমি বলবো যে প্রত্যেকটা প্রবন্ধের মধ্যে আছে, এবং সেটা প্রবন্ধগুলোকে একদিকে প্রাসঙ্গিক করেছে, আরেকদিকে জোরালো করেছে। যেমন ধরা যাক অভিবাসী সাহিত্য সম্পর্কে আমি ইতিমধ্যে বললাম। আরেকটা প্রসঙ্গ আছে সামাজিক মাধ্যম।
এখন সামাজিক মাধ্যম প্রসঙ্গে তিনি যে সিদ্ধান্তে পৌঁছেছেন বা যেভাবে এটা বিচার করেছেন, আমি সেটাকে ব্যক্তিগতভাবে যথেষ্ট মনে করি না। কিন্তু প্রবন্ধটার বিষয় যেটা, সেটা একটা সমস্যা আকারে তার কাছে আবির্ভূত হয়েছে, কিন্তু তার চারপাশের যে বর্তমান জগৎ সেখানে, যে আমরা একটা যথেষ্ট পরিমাণ পরিবর্তিত বাস্তবতার মধ্যে বসবাস করছি, যেখানে বইয়ের যে উৎপাদন, বিপণন এবং তার যে ভোগ, এই পরম্পরায় আমরা আর বাস্তবতাকে ব্যাখ্যা করতে পারছি না। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম যথেষ্ট পরিমাণে প্রভাবশালী হয়ে রয়েছে এবং সেটা সাহিত্য এবং অপরাধর শিল্পকর্মের উৎপাদন এবং বিপণন, বিচলন এবং ভোগ, এগুলোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। এই বাস্তবতাটা তিনি উপলব্ধি করছেন। সেটা ব্যাখ্যা বিশ্লেষণ আমি বলবো যে যথেষ্ট হয় না এই প্রবন্ধের মধ্যে। কিন্তু ওই যে বাস্তব অবস্থা থেকে তিনি সমস্যার উপলব্ধি করে তিনি একটা বইয়ের বা রচনার বা একটা লম্বা সৃষ্টি টানছেন, সেটা আবার মনে করি আমাদের যে তার লেখা শেষ পর্যন্ত বর্তমান বাস্তবতা এবং অস্তিত্বের ভিতর থেকে উঠে আসছে। যুদ্ধ এবং বাণিজ্য, এই প্রবন্ধটা একেবারেই ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে আমরা সমস্ত পৃথিবীতে যে পরিবর্তিত পরিস্থিতিটার মুখোমুখি হয়েছে, যে বাস্তবতার মুখোমুখি হয়েছে, সেই বাস্তবতা অবলম্বনে তৈরি করা সেই বাস্তবতাকে যথেষ্ট পরিমাণে সম্বোধন করেছেন তিনি তার লেখায়। কিন্তু তিনি গেছেন একটু ভিন্ন দিকে। তিনি দেখিয়েছেন যে আমাদের রাষ্ট্র, আমাদের সমর বিদ্যা, আমাদের সমর বাণিজ্য এবং যুদ্ধ, এবং যেখানে যুদ্ধ হচ্ছে তার রাজনীতি, এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবে একাকার হয়ে যে একটা যুদ্ধ ইন্ডাস্ট্রি, ওয়ার ইন্ডাস্ট্রি তৈরি করছে, সেটা যেভাবে আমাদের বিপুল পরিমাণ মানুষকে একটা প্রায় নিয়তির মতো খুব দুর্বিষহ পরিস্থিতিতে অনবরত ফেলছে, সেই ব্যাপারটা তার লক্ষ্য। তিনি সেই বিষয়ে তথ্যপত্র জোগাড় করেছেন, তার বিবরণী তৈরি করছেন, কিন্তু শুরুটা করছেন তিনি অথবা শেষটা করছেন তিনি ইউক্রেনের যুদ্ধ, যেটা একদম প্রত্যক্ষ বাস্তবতা। ফলে এই যে বর্তমানকে অস্তিত্বের সাপেক্ষে বা অস্তিত্বের পক্ষে বোঝাপড়ার চেষ্টা, এটা আমি বলবো এই বইয়ের অন্তর্গত বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি বইয়ের নাম দিয়েছেন হলুদ সাহিত্যের ছল চাতুরী। বিভিন্ন জায়গায় তিনি যেটা উল্লেখ করেছেন, এমনকি আমার সঙ্গে কথা হয়েছে তখন তিনি আমাকে বিশ্বাস করে করেছেন যে অন্য প্রবন্ধ যদি নাও হয়, হলুদ সাহিত্যের ছল চাতুরী প্রবন্ধটা যেন আমি মনোযোগ দিয়ে পড়ি। এবং তিনি ধরে নিয়েছেন যে আমি যেহেতু সাহিত্য ব্যবসায় যুক্ত, ফলে এটা আমার জন্য বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে, এটা একটা হতে পারে। আর আরেকটা হতে পারে যে তিনি মনে করছেন যে তিনি এই প্রবন্ধের মধ্যে তিনি একটা নতুন প্রপোজিশন, নতুন একটা প্রস্তাব হাজির করেছেন। তো তিনি আসলে নতুন প্রস্তাব হাজির করেছেন, যদিও এটা খুব অভাবনীয় প্রস্তাব নয়, কিন্তু নতুন প্রস্তাব হাজির করেছেন। আপনারা হয়তো দেখেছেন, কারণ এই প্রবন্ধের পরিচয়কে এই বইয়ের প্রচারণামূলক, এমনকি এই অনুষ্ঠানের প্রচারণামূলক অনুষ্ঠানে মানে প্রচারণামূলক যে বিবৃতিগুলো, সেখানেও প্রধান ব্যাপার হিসেবে হাজির করা হয়েছে। বলে আপনারা কিন্তু জানেন যে হলুদ সাহিত্য বলে যে ব্যাপারটা বহুদিন ধরে আমাদের খুবই পরিচিতি বয়ে আছে, সেখান থেকে তিনি আসলে এই আইডিয়াটা তৈরি করেছেন। এবং তিনি বলছেন যে হলুদ সাহিত্য, হলুদ সাংবাদিকতার কথাটি খুব প্রতিষ্ঠিত করেও সাহিত্যের ক্ষেত্রে সমধর্মী চর্চা থাকা সত্ত্বেও এই ধরনের চর্চাকে এবং সাহিত্যকে ঠিক মতো শনাক্ত করার জন্য আসলে যথেষ্ট পরিমাণে আলোচনা সমালোচনাও তার নজরে পড়ে নাই, অথবা এটাকে এক কথায় চিহ্নিত করার মতো কোনো পরিভাষাও আমাদের সমাজে চালু নেই। ফলে তিনি বলছেন যে এটাকে হলুদ সাংবাদিকতার অনুকরণে এটাকে হলুদ সাহিত্য বলা যেতে পারে। তো হলুদ সাহিত্য কি, তার মধ্যে তিনি বলছেন যে সাহিত্যে আমরা যে আমি পরে আবার বলবো যে সাহিত্য, তো তিনি যে ভূমিতে দেখেছেন সেটা একটা লিবারেল স্কুলের ব্যাপার। তিনি সাহিত্যকে লিবারেল স্কুলের মতো দেখেন, আমি পরে বলবো। তো তিনি বলছেন যে সাহিত্য যদি সেরকম হয় তাহলে সাহিত্য কি? সাহিত্য হলো মহৎ প্রাণ, মহৎ আত্মা, মহৎ উপলব্ধি, এটার প্রকাশ। এবং সেটা কেন, সেটা কারণ, সেটা জনকল্যাণ করবে, সেটা বিপুল পরিমাণ মানুষের প্রভাবিত করবে। এই যে লিবারেল একটা সূত্র, এটা 18-19 শতক, 20 শতকের অর্ধেক পর্যন্ত খুবই প্রভাবশালী ছিল। এবং আমরা জানি যে গত 70-80 বছর ধরে, বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, আসলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই
কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড পর থেকে এই চিন্তাটা প্রভাবশালী নাই, কিন্তু তিনি বলছেন যে ব্যাপারটা আসলে এরকম হওয়ার কথা, যে এটা এরকম ভাবে কাজ করবে। কিন্তু ধরা যাক কোন সাহিত্য যদি এই কারণে রচিত হয় যে এটা কোন একটা গোপন অভিসন্ধি পক্ষে কাজ করছে, যদি এমন হয় যে সেটা বিশেষভাবে কোন একটা মতাদর্শিক ব্যাপারকে উত্তেজিত করার জন্য কাজ করছে, যদি এমন হয় যে সেটা কোন সংঘবদ্ধ চক্রের কাজ এবং অন্যরা সেটাকে ফুটিয়ে ফাঁকিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানে মিথ্যামূলক ভাবে এটাকে হাজির করছে, তখন ছোট বছরুল্লাহ খান এসছেন এবং মিথ্যামূলক ভাবে হাজির করছে, তাহলে তার বিবেচনায় সাহিত্য যেরকম হওয়ার কথা উৎপাদন, বন্টন মানে বিপণন, বিচলন এবং ভোগের ক্ষেত্রে, সেটা আর থাকছে না। ফলে তিনি বলছেন যে এটা শুধু সাহিত্য বলে একটা মহৎ বৃহৎ ব্যাপারকে একটা মিথ্যা, একটা ছলনাপূর্ণ চর্চার দিকেই নিয়ে যাচ্ছে না, এটা মনোভাব এর চেয়ে বেশি এটা আমাকে ক্ষতিকর হয়ে উঠতে পারে। এই হলো তার প্রপোজিশন যে তিনি এই ধরনের চর্চাকে, এই ধরনের সাহিত্যকে তিনি বলতে পারছেন হলুদ সাহিত্য। আমি এইটা নতুন ধারণাটা অভাবনীয় নয়, কিন্তু ধারণাটা নতুন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি লিটারেচার যেভাবে পড়ি, দেখি বা বিশ্লেষণ করি, সেটা লিবারেল স্কুলে নাই, সেটা একটা অন্য দৃষ্টিকোণ থেকে আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করি। ফলে এই প্রস্তাব আমার জন্য খুব কার্যকর নয়। আমি এটাকে একটু ক্রিটিক্যালি দেখবো এই ধরনের প্রস্তাবকে। আমি বলবো যে এটা আসলে নির্ধারণ করা খুব মুশকিল। আমি বলবো যে যেহেতু গত 100 বছর ধরে সাহিত্য পড়ার ক্ষেত্রে অথর্স ইন্টেনশন এই ব্যাপারটি বাতিল হয়ে গেছে, আমি বলবো যে গত অন্তত 70 বছর ধরে যেহেতু লিটারেচারের আফটার লাইফ লিটারেরি রিডিং এর ক্ষেত্রে অনেক বেশি প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ, আমি বলবো যে গত 70 বছর ধরে যেহেতু টেক্সট, তার সঙ্গে রচয়িতার সম্পর্ক এবং তার সমসাময়িক বিচলনের তুলনায় যে কোনো স্থান কাল পরিপ্রেক্ষিতের মধ্যে বসে যারা সাহিত্য পড়ছে, সেই ব্যাপারটা গত 70 বছর ধরে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে তার হলুদ সাহিত্যের প্রপোজিশন এটা যতই নতুন হোক, এটা তার কাছে যতই তার জন্য অ্যাম্বিশাস হোক, সেটা আমাদের জন্য ডেফিনেটলি কোনো কোনো দৃষ্টিকোণ খুলে দেওয়ার জন্য, ভিন্নভাবে দেখার জন্য উপকারী হতে পারে। কিন্তু লিটারেচার যেভাবে আমরা আজকাল প্রধানভাবে দেখি, সেটা অনেক যুক্তিতে হয়তো এই কাঠামোটা হয়তো ঠিক খাপসহ হবে না। এই প্রবন্ধের যেমন এই বইয়ের সবচেয়ে আমার বিবেচনায় সবচেয়ে দুর্বল প্রবন্ধ হলো ভাষার বিবর্তন, উপনিবেশ ও আধিপত্যের প্রভাব। আমি আমার একটা ছোট্ট পরিচয় এখানে পড়া হয়েছে, সেখান থেকে আপনারা যদি মনে রাখেন তাহলে মনে রাখতে পারবেন যে আমি উপনিবেশ সংক্রান্ত ব্যাপারে কিছু কারবার করি, এবং এই ভাষার সঙ্গে উপনিবেশের যোগের যে নানান ধরনের জটিল সম্পর্ক, সেটা আসলে এই প্রবন্ধের মধ্যে উঠে আসে না। তিনি বলুন একটা সাম্রাজ্য যখন কোনো একটা অঞ্চলে কোনো একটা ভাষার উপর আধিপত্য বিস্তার করে শাসন সূত্রে, তখন আসলে যে পরিবর্তনগুলো ঘটে প্রধানত ইংরেজি ভাষা এবং বাংলা ভাষার সূত্র ব্যবহার করে তিনি এটা দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু এই প্রবন্ধের শেষের যে প্যারাটা সিদ্ধান্ত বাক্য, সেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি একটু পুরনো কায়দায় হলেও তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অসাধারণ। বিশেষভাবে বাংলাদেশে, ঢাকায় অথবা বাংলা ভাষার সূত্রে আমরা যে সমস্ত সংকট সমস্যা বোধ করি চিন্তা ভাবনার ক্ষেত্রে, ভাষা সংক্রান্ত চিন্তার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই চিন্তাটা, এই পজিশনটা এই প্রবন্ধের শেষে আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন আসলে ভাষার বিশেষ রূপ, ভাষার মান্য রূপ, ভাষার আধিপত্যশীল রূপ, এই ব্যাপারগুলোকে এত বেশি পাত্তা দেওয়ার কোনো কারণ নেই, এবং ভাষার কোনো স্থির নির্দিষ্ট প্রমিতায়নের ব্যাপারটাকেও এত বেশি উচ্চকিত করার কোনো দরকার নেই।
এই সিদ্ধান্ত তিনি এই প্রবন্ধ থেকে নিয়েছেন এবং সেটা আমার কাছে খুব যথেষ্ট ভালো মনে হয়েছে। আমার মনে হয় আমাদের একজন আলোচক অনুপস্থিত, তবে আমাদের সময় সংকট বেশি নেই। এই পুরো বইয়ের মধ্যে আমার কাছে, লেখকের কাছে বোঝা যাচ্ছে যে হলুদ সাহিত্যের ছল চাতুরি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবন্ধ, কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা হলো চিন্তার অংশ, চিন্তা শিরোনামের যে অংশ। সেখানে দুটো প্রবন্ধ আছে, একটা হচ্ছে সিদ্ধান্তের স্বাধীনতা, খুবই গুরুতর একটা বিষয় তিনি বলেছেন। ওই যে আপনার সামনে অ্যাভেলেবেল আছে এরকম কোমল পানীয় গুলোর মধ্যে আপনি কোনটা বেছে নিচ্ছেন, সেটাই আপনার স্বাধীনতা, আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। এই ধরনের একটা ব্যাপার যে আমাদের এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার বাস্তবতার মধ্যে আমরা যে জীবনযাপন করি, সেই ব্যাপারটি তিনি, আমি বলবো বিজ্ঞানসম্মত ভাবে এখানে উপস্থাপন করেছেন, যে আসলে আমরা যেই ভঙ্গিতে বলে থাকি যে আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেই বা আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি, আমরা স্বাধীন, বাস্তবতা আসলে সেরকম নয়। দ্বিতীয় প্রবন্ধটা আমার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয়টার জন্যই আসলে এই অংশটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো মুক্ত বুদ্ধি এবং মুক্ত চিন্তার আপেক্ষিকতা। আমি যে হুমায়ুন কবির সম্পর্কে লিবারেল কথাটা ব্যবহার করেছি, সেই কথা দার্শনিক অর্থ এবং তিনি যে ব্যাপারটাকে মাননীয় মনে করেন, যে ব্যাপারটাকে তিনি প্রচার করতে চান, যে ধারণা এবং মূল্যবোধ গুলোকে উপস্থাপন করার জন্য তিনি আদৌ এই বইটি লিখেছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই কথাটা খুব প্রযোজ্য। লিবারালিজম, এই আইডিয়াটা খুব প্রযোজ্য। এই যে লিবারাল মানে রাজনীতিবাদী একটা অবস্থান, এটা আমি যে বানিয়ে বলছি তা না, সব জায়গায় লেখা নেই, কিন্তু এই বইয়ের কোথাও কোথাও ভূমিকা বিশেষভাবে এই কথাটা লেখা আছে। উনি কতটা সচেতন ভাবে লিখেছেন আমি জানি না, কিন্তু কথাটা লেখা আছে, মানে তার পজিশন যেরকম সেটা তার উচ্চারণ থেকে আমরা পাই, এবং প্রবন্ধগুলোতে তার যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেটা থেকে আমরা পাই। সেখানে বুঝতেই পারছেন যে এই স্কুলে মুক্ত বুদ্ধি কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মুক্ত চিন্তার কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পশ্চিমে আধুনিকতার সঙ্গে যুক্ত মুক্ত বুদ্ধি কিংবা মুক্ত চিন্তা কথাটা যেরকম গুরুত্বপূর্ণ এবং না কেন, বাংলাদেশের বাস্তবতায়, ঢাকার বাস্তবতাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এখানে মুক্ত বুদ্ধি এবং মুক্ত চিন্তা এই কথাটি দেওয়ার ব্যবহৃত হয়, এবং পশ্চিমের ফিলোসফিক্যাল ব্যাপারগুলো যেভাবে নানান ধরনের জটিল বিচার বিশ্লেষণ এবং নানান ধরনের বাঁক পেরিয়ে নানান সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছে, সেই ধরনের পরিশ্রমের এক বিন্দু স্বীকার না করে আমরা আমাদের এখানে বিপুল পরিমাণ বুদ্ধিজীবী, বুদ্ধি চর্চাকারী লেখক, সাংবাদিক প্রভৃতি নানান ধরনের লোকদেরকে মুক্ত চিন্তা কিংবা মুক্ত বুদ্ধি এই কথাটি ব্যবহার করতে দেখি। এই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে এই অংশটা, এই প্রবন্ধটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ থেকেছে। তার প্রধান কারণ হলো এই যে মুক্ত চিন্তা এবং মুক্ত বুদ্ধি, এই ব্যাপারটা বিশেষ করে একটা পোস্ট মডার্ন, পোস্ট কলোনিয়াল কিংবা লিঙ্গুইস্টিক টার্ন পরবর্তী যুগে আমাদের পক্ষে প্রবলেমটা করা খুবই সহজ। হুমায়ুন কবির সেই দিকে যান নাই, কিন্তু ঠিক আছে যে এই পদ্ধতিতে করা যেতে পারে। তিনি আরো গুরুতর ব্যাপার নিয়েছেন। তিনি আসলে এক ধরনের স্নায়ুতন্ত্রীয় অথবা আমাদের যে মনস্তত্ত্ব যে তার প্রধান অবলম্বন নয় সেগুলো আছে, কিন্তু আমাদের মস্তিষ্ক যে ভূমিতে কাজ করে সেই সংক্রান্ত কতগুলো বিজ্ঞানসম্মত রিসার্চ ব্যবহার করেছে, এবং ব্যবহার করে তিনি এই চিন্তাটাকে প্রবলেমেটাইজ করেছেন, সংসায়িত করেছেন, যে এই যে আমরা মুক্ত চিন্তা কথাটা হরে ধরে ব্যবহার করছি, বুদ্ধির মুক্তি কথাটা হরে ধরে ব্যবহার করছি, এই ব্যাপারটা আসলে ফিলোসফির নয়, ভাষার দিক থেকে তো নয়, সত্যের বহু বিধতার দিক থেকে তো নয়, ফিলোসফিক্যালি তো নয়, মনস্তত্ত্বের দিক থেকে তো নয়, এমনকি বায়োলজিক্যালি আসলে ব্যাপারটা এত সরল নয়, এটা অত্যন্ত জটিল একটা ব্যাপার। এই যে তিনি অনেকগুলো রিসার্চ ব্যবহার করে এই পদ্ধতিতে ব্যাপারটা উপস্থাপন করেছেন, এই দুটো পদ্ধতি, এই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় ঠেকেছে, এবং তিনি খুব নির্ভরযোগ্য ভাষায়, তিনি বিজ্ঞানের লোক বলেই হয়তো অপেক্ষাকৃত সাফল্যের সঙ্গে খুব সরল ভাবে, কিন্তু তার যে সূক্ষ্মতা সেটা একদম না ছুঁয়ে ব্যাপারটা উপস্থাপন করতে পেরেছে। আমি মনে করি যে এই প্রবন্ধ আমাদের এখানকার বুদ্ধিবৃত্তির চর্চার ক্ষেত্রে বেশ উপকারী হয়ে উঠতে পারে। হুমায়ুন কবিরের এই বইয়ের লেখাগুলোর মধ্যে
আমরা দেখবো যে দেখার পরিধির একটা বিস্তার আছে। বোঝা যায় তিনি বাংলা লিখছেন, বাংলা ভাষার তার লক্ষ্য। এটাও আমরা নানান প্রবন্ধ থেকে খুঁজে বের করতে পারবো যে তার প্রধান লক্ষ্য বাংলাদেশ, বাংলাভাষী বাংলাদেশ। কিন্তু সম্ভবত বহুদিন বিদেশে ছিলেন বলে, অথবা ওই লিবারাল দৃষ্টিভঙ্গির টানে তার লেখার মধ্যে একটা স্থানগত এবং কালগত বিস্তার আছে। তিনি মানব সভ্যতা নিয়ে ভাবেন, তিনি যখন অ্যাড্রেস করেন তখন তার অ্যাড্রেস হয় মানব সভ্যতা নিয়ে। সেটা কালের দিক থেকে প্রাচীন থেকে শুরু করেন তিনি, স্থানের দিক থেকে মোটামুটি বিশ্ব পরিসরে তিনি আনা করেন। এই একটা স্থান এবং সময়ের দিক থেকে এই একটা বিস্তার তার লেখাগুলোর মধ্যে আছে। এবং এই ব্যাপারটাকে তিনি যেভাবে অ্যাড্রেস করেন, সিদ্ধান্তের স্বাধীনতা এবং মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার আপেক্ষিকতা, এই লেখাগুলোর মধ্যে ভিন্নতার জটিলতাকে অ্যাড্রেস করা সত্ত্বেও ওভারঅল পুরো বইটিকে এই বিপুল স্থানকালকে তিনি যেভাবে অ্যাড্রেস করেন, তার মধ্যে আসলে লিবারাল জমানার বৈশিষ্ট্য অত্যন্ত কমে, যেটা আমি অলরেডি কয়েকবার বলেছি। এবং সত্যের এবং অর্থের একতার একটা ধারণার মধ্যে তিনি আসলে সিদ্ধান্ত করলেন। আমি এই বিষয়ে কথা বাড়াবো না, কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিই যে 60-70-এর লিঙ্গুইস্টিক টার্ম পরবর্তী, গত 50-60-70 বছরের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির মধ্যে একক অর্থ এবং একক সত্যের প্রাধান্য আর সেইভাবে নাই বা কমে গেছে। কিন্তু হুমায়ুন কবির যে যেভাবে সিদ্ধান্ত নেন, সেটা ওই একক অর্থ এবং একক সত্যের উপরই প্রতিষ্ঠিত। এটা ভঙ্গির দিক থেকে লিবারাল জমানার ভঙ্গি। তার মধ্যে একটা মানব কল্যাণের আদতি আছে তার প্রজেকশনের মধ্যে, এবং একটা সর্বশান্তিময়তার আকাঙ্ক্ষা আছে, এবং সেখান থেকে কিন্তু প্রকল্পগুলো আসলে ঠিক হয়েছে। যদিও মুক্ত চিন্তার ক্ষেত্রে তুলনামূলক হাল আমলের দৃষ্টিভঙ্গি একটা প্রাধান্য পায় মুক্ত চিন্তার বর্ণনার ক্ষেত্রে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ শেষ পর্যন্ত তাহলে লিবারেল দৃষ্টিভঙ্গি দিয়ে হয়েছে। মানে পুরো বইটা আমি বলবো যে কোথাও কোথাও বর্তমানের এই জটিল পরিস্থিতি তাকে স্পর্শ করলে তার প্রধান প্রবণতা কিন্তু আসলে আমরা বলবো এক ধরনের লিবারেল মডার্ন এই ভঙ্গির দিকে যাবে। ধরা যাক, দুটো উদাহরণ দিচ্ছি, তিনি নিজেই বলেছেন। তিনি বলছেন যন্ত্রের আধিপত্য তিনি চান না। এখন যন্ত্রের আধিপত্য তিনি চান না, এটা একটা গুরুতর ইস্যু। আপনারা জানেন যে এটা বহুজন বিচিত্রভাবে প্রচার করে। কিন্তু একই সঙ্গে আমরা যে বর্তমান পৃথিবীতে বসবাস করি, এটা যে আসলে যন্ত্রময়তার সরাসরি প্রতিফলন, সেই ব্যাপারটাকে যদি আপনি খুব গভীরভাবে সম্বোধন করতে না পারেন, তাহলে আপনি যন্ত্র মানুষের উপর আধিপত্য বিস্তার না করুক এটা চান, এটা বললে আসলে এক ধরনের পজিশন আপনার মানে এক ধরনের পজিশন প্রকাশিত হবে। সেই অবস্থানটা আপনাকে আসলে আপনি কোন ভঙ্গিতে চিন্তা করেন সেটা বোঝান। এটা ভূমিকায় তিনি সরাসরি করেছেন। এই যে আমি লিবারেল কথাটা বললাম, এটা তার সাহিত্য সম্পর্কে দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার। একাধিক জায়গার মধ্যে এই কথাটা আছে। সবচেয়ে বেশি আছে হলুদ সাহিত্যের ছল জাতীয় বই। তিনি মনে করছেন যে সাহিত্য সরাসরি মানুষকে পরিবর্তন করে। তিনি মনে করছেন যে হলুদ সাহিত্যে যদি প্রভাব হয়, এটার যদি ব্যাপক পরিমাণে প্রসার হয়, তাহলে মানুষের সত্যি সত্যি ক্ষতি হবে সরাসরি। এই যে পজিশনটা, এই পজিশনটা কিন্তু একটা পরিষ্কার লিবারেল পজিশন। এই পজিশনটা আপনি বঙ্গের মধ্যে পাবেন, রবীন্দ্রনাথের মধ্যে পাবেন, এমনকি প্রমথ চৌধুরীর মধ্যে পাবেন। কিন্তু ধরা যাক এটা গত 70-80 বছরের লোকে সাধারণভাবে সাহিত্য সম্পর্কে এই সিদ্ধান্ত জানে না। ফলে এইভাবে নানান ধরনের যদি আপনি টেক্সচুয়াল রিডিংয়ে দিতে চান, তাহলে তার এই পজিশনটা আপনারা প্রবন্ধ থেকে পাবেন। তিনি গণতান্ত্রিক, তিনি উদারনীতিবাদী, এবং সেই গণতান্ত্রিক এবং উদারনীতিবাদী মূল্যবোধের প্রচারই তিনি চান এই প্রবন্ধগুলোতে। কিন্তু আমরা তো জানি যে এই যে উদারনীতিবাদী এবং গণতান্ত্রিক একটা পৃথিবী, ওই পৃথিবীর মধ্যে আপনাকে যুদ্ধ, সমরাস্ত্র, এই ব্যাপারগুলোর সঙ্গে গাছ ছড়া বেঁধে তৈরি হওয়া একটা বাস্তবতার মধ্যে জীবনযাপন করতে হয়। এটা নিয়তি, ওই নিয়তিকে তিনি মেনে নিচ্ছেন। তাহলে তার লিবারেল পজিশনটা হলো যে এই ক্ষয়ক্ষতি যতটা কমিয়ে আনা যায়, তার উপায় কি? তার উপায় হলো, যদি ভিতরের সংবাদ আমরা জানি তাহলে আমরা এভাবে সমান থাকতে পারবো। তার উপায় কি? যদি মানুষের মধ্যে কল্যাণবোধ জাগানো যায়, তাহলে আমরা এভাবে মানে ক্ষতিটা কমিয়ে আনতে পারবো। এই হলো তার পজিশন। মানে প্রবন্ধগুলো তিনি এই ধরনের একটা আকৃতি থেকে প্রবন্ধগুলো লিখছেন।
সব মিলে আমি বলবো যে হুমায়ুন কবিরের এই প্রবন্ধে হুমায়ুন কবিরের সঙ্গে আমার অল্প দুই একবার দেখা হয়েছে, দুই একবার কথা হয়েছে, আরো না দুই একবার দেখা হয়েছে, কথা হয়েছে এবং আরো দুই একবার কথা হয়েছে। এর ফলে আমি তার যে পরিচয় পেয়েছি, এই প্রবন্ধগুলোতে তার একটা পরিষ্কার ছাপ আছে। সেই ছাপটা হলো তার একটা কল্যাণ ধাম। আমি একদম প্রথমে বলেছিলাম যে তিনি একটা সাংস্কৃতিক অস্তিত্বকে তার ব্যক্তি অস্তিত্বের সঙ্গে মিশিয়ে, এটা কোনো প্রকার থিওরিক্যাল আলাপের মতো দিয়ে নয়, একেবারে সহজাত ভাবে মিশিয়ে দেখতে পারেন এবং ওই সাংস্কৃতিক অস্তিত্বের মধ্যে তিনি একটা কল্যাণ কামনা করেন। মানুষ যেন বিচিত্র তার অস্তিত্ব রক্ষা করে একসঙ্গে সাংস্কৃতিক ভাবে ভালো জীবনযাপন করতে পারে, এই ব্যাপারটা তিনি কামনা করেন। এই যে ব্যক্তি হুমায়ুন কবির সম্পর্কে আমার যে ইমপ্রেশন হয়েছিল কথাবার্তা শুনে, তিনি কেন লেখেন, কেন অন্যের সঙ্গে যোগাযোগ করেন, কেন তিনি চারপাশে দেখতে বুঝতে চান, এই যে ব্যক্তি সম্পর্কে আমার যে ধারণা হয়েছে প্রবন্ধগুলোতে, সেটা প্রতিফলন কিন্তু আমরা প্রত্যেকটা প্রবন্ধে পাই। এই যে নিজের অস্তিত্বকে এবং নিজের সেলফকে, আত্মতাকে লেখালেখি, বিশেষ করে নন ফিকশন প্রবন্ধ লেখালেখির বিষয় করে তুলতে পারা, এটা একটা ক্ষমতার ব্যাপার। এই ক্ষমতা যেহেতু হুমায়ুন কবিরের আছে, আমরা আশা করব যে আমরা আশা করতে পারি যে তিনি আসলে এই ধরনের লেখালেখি চালিয়ে যাবেন এবং সেটা আমাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে, যেটাকে ইংরেজিতে বলে এনলাইটেনিং, আলোকিত হওয়ার বা করার উপলব্ধ হয়ে উঠবে। আমি লেখককে ধন্যবাদ জানাই এবং আমার কথা শুনে জন্য ধন্যবাদ মোহাম্মদ আজম, আপনার